আসসালামু আলাইকুম। নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের আজকে প্রথম ক্লাস। আমাদের বিষয় হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ ফারহান সাদিক, সহকারী অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি এবং বর্তমানে আমি নরসিংদী সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। যেহেতু জীববিজ্ঞান প্রথম পত্রে আজকে প্রথম ক্লাস, তো জীববিজ্ঞান বিষয়টা এটা দুটো পত্র, তো তোমরা জেনেছ। প্রথম পত্র হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং দ্বিতীয় পত্র হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো আমরা নরসিংদী সরকারি কলেজে আমরা যে বইটা পড়িয়ে থাকি প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের জন্য, সেই বইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের এই উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র। এই বইটা আমরা পড়াই। হাসান স্যারের এই বইটা এটা হচ্ছে মূল পাঠ্য। এছাড়া তোমরা সহায়ক হিসাবে রাখতে পারো গাজী আজমল স্যারের যে উদ্ভিদ বিজ্ঞান বইটা আছে, সেটা তোমরা সহায়ক হিসাবে সাথে রাখতে পারো, পড়তে পারো। আর মূল পাঠ্যটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের যে উদ্ভিদ বিজ্ঞান জীববিজ্ঞান প্রথম পত্র যে বই, সেটা হচ্ছে মূল পাঠ্য বই। এ প্রসঙ্গে একটু বলে নেই যে এই বইয়ে মোট অধ্যায় আছে 12টি অধ্যায় আছে। তো আমরা প্রথম বর্ষে মানে একাদশ শ্রেণীতে আমরা 8টি অধ্যায় পড়িয়ে থাকি এবং দ্বাদশ শ্রেণীতে বাকি 4টি অধ্যায় পড়ানো হয় এবং শেষে যখন নির্বাচনী পরীক্ষা হয় তখন সমস্ত বইয়ের উপর পরীক্ষা হয়। তো একাদশ শ্রেণীতে প্রথম যে পরীক্ষাটা হয় অর্ধবার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যে আমরা সিলেবাসটা দিয়ে থাকি, এতদিন আমরা যেটা পড়িয়েছি বা যে সিলেবাসে পড়িয়েছি সেটা হচ্ছে প্রথম 4টি অধ্যায়। প্রথম 3টি অধ্যায় হচ্ছে কোষ সংক্রান্ত এবং প্রথম অধ্যায় হচ্ছে কোষ এবং এর গঠন, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ রসায়ন এবং চতুর্থ অধ্যায় হচ্ছে অণুজীব। এই 4টি অধ্যায়ের উপর অর্ধবার্ষিক পরীক্ষা প্রথম পরীক্ষাটা হয়ে থাকে। তো আমাদের এই সিলেবাসটা এখন হচ্ছে এই 4টি অধ্যায় আমরা পড়াবো। আর তোমরা জানো যে মানবন্টন, যেটা এইচএসসি পরীক্ষার জন্য যে মানবন্টনটা আছে, সেটা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। দুটো পত্রেই, উদ্ভিদ বিজ্ঞানও 100, প্রাণী বিজ্ঞানও 100। এবং এই 100 মার্কসের মধ্যে 75 মার্কস হচ্ছে তত্ত্বীয় অংশ, 75, 25 হচ্ছে ব্যবহারিক, যেটা তত্ত্বীয়র পরে ব্যবহারিক পরীক্ষাটা হয়। আর তত্ত্বীয় অংশে আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে সৃজনশীল যে অংশটা, লিখিত সৃজনশীল অংশ, সেখানে 50 মার্কস, 8টি প্রশ্ন থাকে এবং 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগে। প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে। তোমরা জানো সৃজনশীল পদ্ধতিতে জ্ঞানমূলক, তারপর জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা 1, 2, 3, 4 এরকম মানদণ্ডটা এরকম হয় এবং প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে এবং 5টি প্রশ্ন উত্তর দেওয়া লাগে 50 নম্বরে। এবং 25 নম্বর হচ্ছে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী অংশ। এখানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হয়। এই হচ্ছে 75 মার্কসের হচ্ছে পরীক্ষাটা হয়। আর ব্যবহারিক পরীক্ষা হচ্ছে পরবর্তীতে। তো আমরা আজকে যেহেতু আমরা প্রথম অধ্যায় আমরা আজকে শুরু করব। প্রথম অধ্যায় হচ্ছে, আমি লিখেছি এখানে, প্রথম অধ্যায় হচ্ছে কোষ এবং এর গঠন। যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোষ আবিষ্কার, সংজ্ঞা, কোষ তত্ত্ব, পরিমাপের একক আছে, প্রকারভেদ এবং প্রোটোপ্লাজম। আমরা একদম মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা হচ্ছে কোষের আবিষ্কার এবং এর নামকরণ সম্পর্কে আসি। তোমরা জানো যে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক নাম শুনেছ। তোমরা হয়তো মাধ্যমিকেও হয়তো পড়েছো, এসএসসি পরীক্ষার সময় এই অধ্যায়টা ছিল এবং সেখানে তোমরা জেনেছো ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম তিনি কোষ আবিষ্কার করেন। তিনি 1665 খ্রিস্টাব্দে তিনি বোতলের ছিপি বা যেটা ছিপি কর্ক, যেটা সেই শক্ত কর্ক, সেই কর্ককে পাতলা প্রস্থচ্ছেদ করেন এবং সেই প্রস্থচ্ছেদ তিনি অণুবীক্ষণ যন্ত্রে স্লাইডের মাধ্যমে তিনি পর্যবেক্ষণ করেন এবং সেখানে তিনি অনেকগুলো ছোট ছোট কুট্টি দেখতে পান। কুট্টির মতো, মৌমাছির কুট্টির মতো অনেকগুলো কুট্টি দেখতে পান। এবং সে সময়ে
ইউরোপে বিভিন্ন দেশে যে ইয়েগুলো ছিল, মানে গির্জাগুলো বা যেখানে পাদ্রীরা থাকতো, যে সন্ন্যাস ইয়েগুলো ছিল, সেখানে পাদ্রীরা বা যে সন্ন্যাসী তারা ছোট ছোট কুট্টিতে অবস্থান করত। ছোট ছোট কুট্টি বা ঘরে, সেগুলোকে বলা হতো সেল, সেগুলোকে বলা হতো সেল। তো সেখান থেকেই তিনি এই নামটা প্রথম ব্যবহার করেন, যে সেল বা কুট্টি। আমরা জানি যে জেলখানায় যে কয়েদিরা থাকে সেখানেও ছোট ছোট ঘরগুলোকে বা কুট্টিগুলোকে সেল বলা হয়। এবং ল্যাটিন ভাষায় সেলুলা শব্দের অর্থ হচ্ছে ছোট প্রকোষ্ঠ। তো সেই ছোট প্রকোষ্ঠ থেকেই তিনি প্রথম এই নামটা উনি ব্যবহার করেন এবং নাম দেন হচ্ছে সেল বা প্রকোষ্ঠ। এবং পরবর্তীতে উনি যে ওনার গ্রন্থে বা ওনার বই যে লিখেন মাইক্রোগ্রাফিয়া বইয়ে, তিনি এই ব্যাপারটা উল্লেখ করেন, তার পর্যবেক্ষণ সেখানে উল্লেখ করেন এবং তিনি প্রথম এভাবে কোষ নামকরণ করেন। তবে মজার ব্যাপার হচ্ছে যে তিনি যে কোষটা দেখেছিলেন বা যে কর্কের যে কোষটা উনি দেখেছিলেন, সেই কর্কের কোষটা ছিল মৃত কোষ। মূলত উনি কোষ প্রাচীর এবং মৃত কোষের যে প্রকোষ্ঠটা উনি সেটা দেখতে পান। কিন্তু আমরা জানি যে কোষের মধ্যে সজীব বস্তু থাকে, প্রোটোপ্লাজম থাকে, অন্যান্য সজীব উপাদানগুলো থাকে। তো পরবর্তীতে 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী, বর্তমান যে নেদারল্যান্ড দেশ বলি সেই দেশের অধিবাসী ছিলেন ওই সময়, ডাচ বিজ্ঞানী, তিনি অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, তিনি সর্বপ্রথম প্রোটোপ্লাজম সহ, অর্থাৎ সজীব অংশ সহ তিনি প্রথম এটা পর্যবেক্ষণ করেন, মানে জীবিত কোষটা পর্যবেক্ষণ করেন হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এরপরে আমরা চলে আসি কোষের সংজ্ঞায়। সংজ্ঞাটা কি আসলে, কোষটা কি? কোষটা আমরা জানি যে জীবদেহের গঠন এককটাকে বলা হয় হচ্ছে কোষ। এখন আমরা জানি যে একটা ইমারত বা বিল্ডিং তৈরি করতে যেমন অসংখ্য ইট লাগে, অসংখ্য ইট দিয়ে কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়। তার মানে বিল্ডিংটা বা ইমারতটার একক হচ্ছে, গঠন একক হচ্ছে ছোট ছোট ইটের টুকরো। তারপর মৌমাছির যে প্রকোষ্ঠ থাকে, সেই প্রকোষ্ঠে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট মৌমাছির যে চাকটা, সেখানে অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠ থাকে, সেই প্রকোষ্ঠ দিয়ে কিন্তু মৌচাক তৈরি হয়। সুতরাং সেখানে এককটা হচ্ছে, এই প্রকোষ্ঠগুলো হচ্ছে সেখানে একক হিসাবে কাজ করে। সুতরাং জীবদেহের যে গঠন যে একক, সেই এককটা হচ্ছে মূলত কোষ। কোষ হচ্ছে জীবদেহের মূল গঠন একক। অসংখ্য কোষ দিয়ে জীব গঠিত হয়। আমরা জানি কোষ জীব দুই প্রকার, না, জীব প্রধানত এককোষী হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। এককোষী হলে একটি মাত্র কোষ দিয়ে সেই জীব দেহটা গঠিত, সেখানে কিন্তু তার মূল এককটা হচ্ছে একটি কোষ। আর বহুকোষী হলে সেখানে অসংখ্য কোষ দিয়ে এই জীবদেহ গঠিত হতে পারে। তো আমরা প্রথম সংজ্ঞা দেখে নিই। মূলত বলা হতো জীবের গঠনগত একককে বলা হতো কোষ। পরবর্তীতে বিজ্ঞানী ডি রবার্টিস উনি বললেন যে জীবের গঠনগত এবং তার কার্যগত, তার মানে কোষের মধ্যে সকল প্রকার জৈবিক কাজ সম্পন্ন হয়। এই জন্য কোষের গঠনগত এবং কার্যগত দুটো একককেই বলা হয় হচ্ছে, জীবের গঠনগত এবং কার্যগত দুটো একককেই বলা হয় হচ্ছে কোষ। এরপরে ওয়েবস্টারের মতে জীবনের ভৌত সত্তার মৌলিক একক, জীবনের যে ভৌত সত্তা তার মৌলিক এককটাই হচ্ছে কোষ। সুতরাং কোষ হচ্ছে জীবের গঠনেরও একক এবং কাজেরও মূল এককটা হচ্ছে কোষ। এবং একটি ন্যূনতম একটি পাতলা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা কোষটা আবদ্ধ থাকতেই হবে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ বা যে কোষই বলি সেখানে একটা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা সেটা অবশ্যই আবদ্ধ থাকবে। এরপরে আমরা চলে আসব আমাদের পরবর্তী টপিকসে। আমরা আবিষ্কার এবং সংজ্ঞা সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্বটা কি বা সেল থিওরি বলা হয়। কোষটি অনেক গবেষণার পরবর্তীতে কোষ নিয়ে 1838 এবং 39 সালে দিকে, ওই সময়টাতে দুইজন জার্মান বিজ্ঞানী, একজন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ম্যাথিয়াস জ্যাকব স্লাইডেন এবং আরেকজন হচ্ছেন প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান, এবং এই দুইজন, এবং পরবর্তীতে 1855 সালে পরে রুডল্ফ ভার্শ তারা কোষ তত্ত্ব প্রদান করেন। কোষের বিভিন্ন রকম বৈশিষ্ট্য এবং সকল গবেষণার উপর ভিত্তি করে কোষ তত্ত্ব তারা প্রদান করেন। এবং সেখানে বলা হয় প্রথমত কোষ হচ্ছে জীবসত্তার সাংগঠনিক শারীরবৃত্তীয় একক। জীবসত্তা, সাংগঠনিক এবং শারীরবৃত্তীয় একক হচ্ছে কোষ। দ্বিতীয়ত বলা হয় যে কোষ হচ্ছে জীবনের মৌলিক একক, মৌলিক এককটা হচ্ছে জীবনের কোষ। এবং তৃতীয়ত বলা হয় বংশগতির একক। বংশগতির একক কারণ কোষের মধ্যে জীবের যত রকম বংশগতীয় বৈশিষ্ট্য আছে
সব কোষের মধ্যে অবস্থান করে। আমরা জানি বংশগতীয় বৈশিষ্ট্যগুলো কোষের মাধ্যমে এক জীব থেকে আরেক জীবে পরবর্তীতে স্থানান্তরিত হয়। এবং চতুর্থত বলা হয়েছে যে সর্বপ্রকার জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। প্রত্যেকটা জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। একটা কোষ হলে এককোষী জীব হয়, আর একাধিক হলে বহুকোষী জীব। এবং কোষগুলো পূর্বতন কোষ, তার অর্থ হচ্ছে তার আগের যে কোষ, আগের কোষটা বিভাজিত হয়ে নতুন কোষ উৎপন্ন হয়। মানে প্রত্যেকটা কোষ থেকে উৎপন্ন হয় তার পূর্ববর্তী কোষ থেকে নতুন কোষ উৎপন্ন হয়, তার আগের কোষ থেকে আবার নতুন করে পুনরায় কোষ তৈরি হবে। তো এই তত্ত্বের মধ্যে এই কথাগুলো তৎকালীন সময় বলা হয়। তো এটাকে বলা হয় হচ্ছে সেল থিওরি বা কোষ তত্ত্ব। তো এরপরে আমরা চলে আসি কোষের পরিমাপের একক আমাদের জানতে হবে। কোষটা কিভাবে পরিমাপ করা হয় সেটা আমরা একটু জেনে নিই। সেক্ষেত্রে আমরা জানি যে সবচেয়ে আমরা যেটা দেখতে পারি সব ছোট একক, আমরা পরিমাপের একক হিসেবে আমরা জানি যে সেটা হচ্ছে মিলিমিটার। মিলিমিটারটা সাধারণত আমরা খালি চোখেও দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা যায়। তো মিলিমিটারের থেকেও ছোট যে এককটা আছে সেটা হচ্ছে মাইক্রন বলা হয় বা মাইক্রোমিটার। এক মাইক্রোমিটার বা মাইক্রন, অথবা এটাকে মাইক্রন বলা হয়। এটা হচ্ছে মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। তার মানে এক মাইক্রন একক যেটা, সেটা হচ্ছে মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এক মাইক্রোমিটার। মাইক্রোমিটার, তো এরকম মাইক্রোমিটার, মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ মাইক্রোমিটার, এরকম স্ট্রাকচার সাধারণত কোষের এই মাইক্রোমিটার দিয়ে পরিমাপ করা হতে পারে। সেক্ষেত্রে এটাকে আণুবীক্ষণিক বলা যায়, এবং এটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে অথবা আলোক অণুবীক্ষণ যন্ত্রে দুক্ষেত্রেই এই এরকম গঠন সাধারণত দেখা যায়। আর এই মাইক্রোমিটার বা মাইক্রনের থেকেও ছোট একক হচ্ছে ন্যানোমিটার, আগে মিলিমাইক্রন বলা হতো। এটা হচ্ছে আবার মাইক্রোমিটারের 1000 ভাগের 1 ভাগ। তার মানে মাইক্রোমিটারে তারও যদি 1000 ভাগের 1 ভাগ হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ন্যানোমিটার, এটাকে মিলিমাইক্রনও বলা হয়। তো এরকম এখন কোষের গঠন যদি ন্যানোমিটারে হয় সেক্ষেত্রে এটা অত্যন্ত অতি আণুবীক্ষণিক, এবং সেক্ষেত্রে এটাকে দেখার জন্য আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। এর থেকেও ছোট একক আছে, অ্যাংস্ট্রম আছে, তোমরা এটা দেখতে পারো বইয়ে, সেটা ন্যানোমিটার থেকেও ছোট। তো এই এককই সাধারণত পরিমাপ করা হয় মাইক্রোমিটার এবং ন্যানোমিটার, এবং দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং আলোক মাইক্রোস্কোপ বা লাইট মাইক্রোস্কোপেও এটা দেখা যায়। আর এ পর্যন্ত সবচেয়ে বড় যে কোষ আবিষ্কার করা হয়েছে, যেটা সবচেয়ে বড় কোষ, আমরা জানি যে ডিম হচ্ছে, পাখির ডিম হচ্ছে জীবকোষ, বড় জীবকোষ পাখির ডিম। সুতরাং পাখির ডিমের মধ্যে সবচেয়ে বড় ডিম হচ্ছে উট পাখির ডিম। আমরা জানি উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড়, সুতরাং সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিমটাকে বলা হয় হচ্ছে সবচেয়ে বড় কোষ হিসাবে ধরা হয়। আমাদের স্যার বলেছিলেন যে ডিম ভাঙলে অনেক সময় কুসুমের মধ্যে একটা সাদা কালো একটা বিন্দু দেখা যায়, একটা স্পটের মধ্যে দেখা যায়। তখন স্যার বলেছিলেন যে ওটা হচ্ছে নিউক্লিয়াস, অনেক সময় দেখা যায় সেখানে। তো ডিমের মধ্যে সেই নিউক্লিয়াসটা থাকে। তাহলে সবচেয়ে বড় কোষ হচ্ছে তাহলে উট পাখির ডিম, এবং সবচেয়ে ছোট কোষ যেটা, সবচেয়ে ছোট ক্ষুদ্র কোষ, সেটা হচ্ছে একটা অণুজীব, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। আমরা জানি মাইক্রোপ্লাজমা যেটাকে পিপিএলও বলা হয়। পিপিএলও আছে, পিপিএলও ইলাবোরেশনটা হচ্ছে প্লিউরো
নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা বইয়ে আছে, পিপিএলও বলা হয়, মাইক্রোপ্লাজমা, সেটাকে সবচেয়ে ছোট হিসাবে জানা যায়, পর্যন্ত জানা গেছে যে মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। এবং সবচেয়ে দীর্ঘ কোষ মানে লম্বা যেটা কোষটা, সেটা হচ্ছে মানুষের মোটর মোটর স্নায়ু কোষ। স্নায়ু কোষের মধ্যে মোটর স্নায়ু যেটা আমাদের স্পাইনাল কর্ডের শীর্ষভাগ থেকে আমাদের পায়ের যে বৃদ্ধাঙ্গুল আছে সেই বৃদ্ধাঙ্গুলের আগ পর্যন্ত যে বিস্তৃত যে লম্বা কোষটা, সেটা হচ্ছে স্নায়ু কোষ, এবং সেটা হচ্ছে মোটর স্নায়ু সেটার কোষটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ এবং লম্বা কোষ। তাহলে আমরা এই পর্যন্ত কোষের কীভাবে পরিমাপ করা হয়, ছোট বড় কোষ, এগুলো আমরা জানলাম। এরপরে আমরা চলে আসবো হচ্ছে কোষের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। কোষের প্রকারভেদের মধ্যে বিভিন্ন ভিত্তিতে কোষকে শ্রেণীবিভাগ করা হয় বা বিভক্ত করা হয়। তো প্রথমে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে মূলত শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় কোষকে। তোমরা হয়তো জানো যে একটা হচ্ছে দেহকোষ, দেহকোষ এবং দুই নম্বর হচ্ছে জনন কোষ। তোমরা জানো দেহকোষকে বলা হয় সোমাটিক সেল, দেহকোষ বা সোমাটিক সেল, এবং জনন কোষ হচ্ছে জার্ম সেল বা গ্যামেটিক সেল বলা হয়, জার্ম সেল বলা হয়, আবার অনেক সময় রিপ্রোডাক্টিভ সেল বলা হয়। তো এটা হচ্ছে জনন কোষ। তো দেহকোষ এবং জনন কোষ এর বৈশিষ্ট্যগুলো কি? দেহকোষ যে কোষগুলো দিয়ে মূল দেহ গঠিত হয়। আমরা জানি দেহ অঙ্গ তন্ত্র বা দেহের প্রত্যেকটা অংশ গঠিত হয় যে কোষগুলোর মাধ্যমে, সেগুলোকে দেহকোষ বলা হয়। এবং সেই কোষগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত ডিপ্লয়েড বা 2N। আমাদের দেহকোষ হচ্ছে ডিপ্লোস্পি 2N। এ প্রসঙ্গে বলি জনন কোষগুলো সাধারণত হ্যাপ্লয়েড হয়। আচ্ছা, আমি এই হ্যাপ্লয়েড পরে বলছি, আগে পুরোটা বলে নিই। দেহকোষ সাধারণত ডিপ্লয়েড এবং দেহ গঠন করে। এরা সচরাচর সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় এরা সংখ্যা বৃদ্ধি করে থাকে। দেহকোষের উদাহরণ হচ্ছে যেমন সকল প্রকার উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা বা অন্যান্য যেসব কোষগুলো আছে সেগুলো দেহকোষ। ভোজক কোষ, স্থায়ী কোষ যা আছে সব দেহকোষ। প্রাণীর ক্ষেত্রে যেমন পেশি কোষ আছে, স্নায়ু কোষ, রক্তকণিকা, এগুলো হচ্ছে দেহকোষ। মূল দেহ গঠনকারী যে কোষগুলো, এগুলো হচ্ছে দেহকোষ। আর জনন কোষটা হচ্ছে যখন জননের সময় ডিপ্লয়েড জীবে সাধারণত জননের সময় সেখানে জননাঙ্গে জনন মাতৃকোষ থাকে। একটা দেহকোষ বা ডিপ্লয়েড জনন মাতৃকোষ, সেটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে। এবং সে প্রত্যেকটা কোষকে বলা হয় হ্যাপ্লয়েড কোষগুলোকে বলা হয় হচ্ছে জনন কোষ বলা হয়। এবং সেগুলো শুধু জননে কাজ করে। জননে সাধারণত জীবের জননের জন্য প্রয়োজন হয় হচ্ছে এই জনন কোষগুলো। যেমন শুক্রাণু, ডিম্বাণু বা উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু, এগুলো হচ্ছে জনন কোষ। তো এই প্রসঙ্গে বলে নেই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড এই বিষয়টা কি। ডিপ্লোস্পি বা একপ্লোস্পি বা এক সেট থাকে, দুটি সেট থাকে। এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানুষের ক্ষেত্রে যদি আমি উদাহরণটা দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। কিন্তু 46টি আলাদা করে থাকে না, 46 জোড়া থাকে, 23 জোড়া থাকে। মানে এগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। তার মানে 23 জোড়া ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 23 জোড়া। 23টা এক সেট পিতৃকোষ থেকে আসে এবং 23টা আসে হচ্ছে মাতৃকোষ থেকে আরেক সেট। তাহলে 2 সেট, তাহলে 2 সেট ক্রোমোজোম, তাহলে 23 জোড়া, 46টি ক্রোমোজোম। যখন জোড়াবদ্ধ অবস্থায় 2 সেট থাকবে সেক্ষেত্রে এটা হচ্ছে ডিপ্লয়েড 2N। আর সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে N হচ্ছে 1 জোড়া, মানে 23টি হচ্ছে এক সেট এবং জোড়াবদ্ধ না, এরা একটা সেট। পিতৃ একটা সেট বা মাতৃ ক্রোমোজোম থেকে থেকে আসা, কোষ থেকে আসা, সেখান থেকে এক সেট ক্রোমোজোম, সেটা হচ্ছে দেহ, সেখান থেকে এক সেট, তার মানে এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবং যখন তাহলে হ্যাপ্লয়েড 2N, তাহলে দুটো N যখন হবে, 2 সেট যখন আসবে, তখন 23 যোগ 23 যখন হবে হচ্ছে 46টি। এটা তখন হবে হচ্ছে ডিপ্লয়েড কোষ। তার মানে জোড়াবদ্ধ কোষ অবস্থা, সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর যখন এক সেট থাকবে, জোড়াহীন এক সেট কোষ, সেটাকে বলা হয় হচ্ছে হ্যাপ্লয়েড কোষ।
তাহলে আমরা দেহকোষ এবং জননকোষ সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আসবে হচ্ছে নিউক্লিয়াসের গঠন অনুসারে প্রাণী কোষকে নিউক্লিয়াসের গঠন অনুসারে জীবকোষকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আদিকেন্দ্রিক কোষ, লিখে দেই, আদিকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ এবং আদিকেন্দ্রিক কোষ। আদিকেন্দ্রিক কোষ প্রথমে আসে। আদিকেন্দ্রিক কোষ প্রাককেন্দ্রিক কোষ, প্রোক্যারিওটিক সেল বলা হয়। প্রোক্যারিওটিক সেলও বলা হয়। প্রো মানে বিফোর এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াস তখনও সুগঠিত হয়নি। এরকম কোষকে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকেন্দ্রিক কোষ। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তোমরা মাধ্যমিক স্তরে পড়ে এসেছো যে নিউক্লিয়াসের গঠন। সুগঠিত নিউক্লিয়াস যখন হয়, সেখানে আমরা জানি নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকে, বাইরের দিকে নিউক্লিয়ার আবরণ থাকে, মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম থাকে এবং স্যাটেলাইট যে অংশ সেখানে নিউক্লিওলাস থাকে। এটা একটা সুগঠিত নিউক্লিয়াস। তো এখানে বাইরে দ্বিস্তরবিশিষ্ট একটা আবরণ থাকবে এবং একটা স্যাটেলাইট অঞ্চলে আমরা জানি যে নিউক্লিওলাস থাকে। স্যাট ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে। কিন্তু আদি কেন্দ্রিক যে কোষে সেখানে এরকম সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। সেখানে সেই সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় না। সেখানে শুধুমাত্র একটিমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। একটিমাত্র বৃত্তাকার ডিএনএ দেখা যায়। আমরা জানি যে ডিএনএ সাধারণত নিউক্লিয়াস ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থান করে, কিন্তু এখানে একটিমাত্র ডিএনএ বৃত্তাকারে অবস্থান করে সাইটোপ্লাজমের মধ্যে। তো এরকম ডিএনএ কে বলা হয় নিউক্লিওয়েড। এরকম ডিএনএ কে বলা হয় হচ্ছে নিউক্লিওয়েড। বলা হয়। এবং এর সাথে নন হিস্টোন প্রোটিন, এক ধরনের প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এটা যুক্ত থাকে হচ্ছে এই ইয়ের সাথে, এই ডিএনএর সাথে, বৃত্তাকার ডিএনএর সাথে। এবং এখানে আবরণীবদ্ধ অন্যান্য কোন কোষীয় অঙ্গাণু আছে, যেমন আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব অনেক অঙ্গাণু থাকে যেগুলো দ্বিস্তর আবরণী দ্বারা আবদ্ধ থাকে। সেরকম কোনো অঙ্গাণু এখানটায় পাওয়া যাবে না। তবে এখানে রাইবোজোম থাকতে পারে, মুক্ত রাইবোজোম থাকে। রাইবোজোম হচ্ছে 70 এরকম রাইবোজোম। এদের বংশবৃদ্ধিটা হয় হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এখানে বংশবৃদ্ধি করে থাকে, বা ফিশন প্রক্রিয়া বলা হয়। খুব সংক্ষেপে, খুব শর্ট 30-40 মিনিটের মধ্যেই এদের নিউক্লিয়াসটা দুটি খণ্ড বিভক্ত হয়। পরে সাইটোপ্লাজম আলাদাভাবে প্লেট তৈরি হয়ে পরবর্তীতে খুব দ্রুত সময়ে একটি কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়। এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া, এরা বংশবৃদ্ধি করে। এখানে অবাধ শ্বসন ঘটতে পারে, সাধারণত অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটা, সেটা সাধারণত এখানে হয়। এরা পুষ্টি শোষণ করে, সাধারণত আত্মীকরণ করতে পারে। শোষণ পদ্ধতিতে কত ক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতেও এরা পুষ্টি গ্রহণ করতে পারে। এর পরবর্তীতে আসবো আমরা ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক কোষ। ইউ মানে হচ্ছে ট্রু বা গুড বলা হয়, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তার মানে সুকেন্দ্রিক কোষে নিউক্লিয়াস হবে সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় সুকেন্দ্রিক কোষে। এবং আমরা যেটা দেখালাম যে এই নিউক্লিয়াস যেটা আমরা দেখতেছি এখানে দেখতে পাচ্ছি, এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, তারপর নিউক্লিওলাস থাকবে, ক্রোমোজোম আছে, নিউক্লিওপ্লাজম আছে। আদি কোষে যেরকম একটা এরকম বৃত্তাকার ডিএনএ ছিল, সেখানে শুধু একটা বৃত্তাকার ডিএনএ ছিল, এরকম একটা ডিএনএ ছিল হচ্ছে আদিকেন্দ্রিক কোষে। কিন্তু এখানে হচ্ছে ক্রোমোজোম থাকবে এবং ক্রোমোজোমের মধ্যে, প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে এবং ক্রোমোজোম সংখ্যা অনেক। ক্রোমোজোমগুলো সাধারণত লম্বা হয় এবং বৃত্তাকার না, সেরকম লম্বা ক্রোমোজোমের মধ্যে, সাধারণত লম্বা দুই প্রান্ত বিশিষ্ট ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে। এবং এখানে হিস্টোন প্রোটিন পাওয়া যায় ডিএনএর সাথে, হিস্টোন প্রোটিন সাধারণত ডিএনএর সাথে পাওয়া যায়। আর এখানে যে ক্রোমোজোম পাওয়া যায়, রাইবোজোম যে পাওয়া যায়,
সেই রাইবোজোমটা হচ্ছে একটি ভেদ বা এই রাইবোজোমটা পাওয়া যায় এবং এখানে অন্যান্য সকল প্রকার কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, তারপরে প্লাস্টিড উদ্ভিদের ক্ষেত্রে বা অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো সুকেন্দ্রিক কোষে উপস্থিত। আর এরাও সাধারণত মাইটোসিস বা মিওসিস প্রক্রিয়া এরা সংখ্যা বৃদ্ধি করে থাকে। এখানে সবাত শ্বসন সাধারণত হয়ে থাকে। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসনটা হয় সবাত শ্বসন সম্পন্ন করে এবং এরা পুষ্টি গ্রহণ সাধারণত শোষণ প্রক্রিয়া করতে পারে, আত্তীকরণ হতে পারে, অনেক ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হয়, সব রকমভাবে এরা পুষ্টি গ্রহণ করতে পারে। আর উদাহরণ যদি বলি তাহলে প্রাককেন্দ্রিক বা আদিকেন্দ্রিক কোষের যে উদাহরণ সেটা হচ্ছে তোমরা জানো যে জীবের যে আধুনিক শ্রেণীবিন্যাস তোমরা হয়তো জানবে বা জেনেছো। আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী যে 5টা কিংডম আছে, সেই 5টা কিংডমের মধ্যে কিংডম মনেরা, যেটা কিংডম মনেরা, সেই কিংডম মনেরার অন্তর্গত যত জীবগুলো আছে সেগুলো হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বিশিষ্ট, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপরে ইস্ট আছে, ইস্ট বা ইস্ট জাতীয় ছত্রাক, ইস্ট, তারপর মাইক্রোপ্লাজমা, এগুলো হচ্ছে সাধারণত প্রাককেন্দ্রিক কোষ। ছত্রাকের মধ্যে ইস্টটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ দ্বারা গঠিত, এগুলো হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। আর সুকেন্দ্রিক কোষ হচ্ছে অন্যান্য যে কিংডমগুলো দেখা যায় তার মধ্যে অন্যান্য ছত্রাক, শৈবাল, তারপর হচ্ছে মস, ফার্ন, বিভিন্ন প্রকার নগ্নবীজ উদ্ভিদ আছে। আবৃতবীজ উদ্ভিদের মধ্যে গুপ্তবীজ, আবৃতবীজ উদ্ভিদের মধ্যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এছাড়া সকল প্রকার প্রাণী কোষ, উচ্চ শ্রেণীর প্রাণী, যত প্রাণী কোষ আছে সব হচ্ছে, সকল প্রাণী কোষগুলো হচ্ছে প্রকৃত কেন্দ্রিক কোষ দ্বারা বা সুকেন্দ্রিক কোষ দ্বারা এটা গঠিত হয়। তাহলে আমরা যখন জানলাম হচ্ছে কোষের প্রকারভেদ নিউক্লিয়াসের গঠন অনুসারে, এরপরে আমরা চলে আসবো আরেকটা পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে জীবের ধরন অনুসারে। জীব কেমন হবে তার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ। এখন জীব যদি উদ্ভিদ হয় তখন সেক্ষেত্রে সেই কোষটাকে বলা হয় হচ্ছে উদ্ভিদ কোষ, এবং জীব যদি প্রাণী হয় সেক্ষেত্রে হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে কিছু মৌলিক পার্থক্য দেখা যায়। আমরা জানি যে উদ্ভিদ কোষের যে কোষ ঝিল্লি, তার বাইরে একটি জড় কোষ প্রাচীর থাকে। আমি বোঝানোর জন্য ছোট করে ভাগে দিচ্ছি। যদি উদ্ভিদ কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে এই অংশটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে দুটোই হচ্ছে কোষ ঝিল্লি। এটা যদি ঝিল্লি হয়ে থাকে তাহলে উদ্ভিদ কোষে এই ঝিল্লির বাইরে অতিরিক্ত যে এক অংশটা আছে এটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর এবং কোষ প্রাচীর জড় পদার্থ, এটা জড় বস্তু এবং এটা সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন বা অন্যান্য উপাদান, কাইটিন থাকে ছত্রাকের ক্ষেত্রে, কোষ প্রাচীরের ক্ষেত্রে মধ্যে কাইটিন থাকে, লিগনিন, সুবেরিন বা অন্যান্য অনেক উপাদান দ্বারাই এই অংশটা তৈরি হতে পারে কোষ প্রাচীর। এটা জড় কোষ প্রাচীর। আর উদ্ভিদ কোষে একটা গহ্বর থাকে, দেখে সাধারণত ভাজক কোষ ব্যতীত অন্যান্য উদ্ভিদ কোষে স্থায়ী কোষে গহ্বর থাকে, নিউক্লিয়াসটা একটা সাইডে থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এরকম বড় গহ্বর দেখা যায় না। উচ্চশ্রেণীর প্রাণীর ক্ষেত্রে অনেক সময় গহ্বর দেখা যায় না, দেখে এই নিউক্লিয়াসটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকে। আরও কিছু পার্থক্য আছে, যেমন প্রাণী কোষে নিউক্লিয়াসের উপরে সেন্ট্রোজোম থাকতে পারে, সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিও থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। তো এরকম কিছু পার্থক্য তোমরা দেখে নিতে পারো। তো এটা গেল হচ্ছে উদ্ভিদের কোষ, জীবের কোষের প্রকারভেদ বেশ কয়েকটা ভিত্তির ওপর। প্রথমে হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, দ্বিতীয়ত নিউক্লিয়াসের গঠন অনুসারে জীবের প্রকারভেদ, জীব কেমন হবে তার ধরনের উপর ভিত্তি করে এর গঠন হতে পারে। এর পরবর্তীতে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, গুরুত্বপূর্ণ অংশ প্রোটোপ্লাজম। আমরা জানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের আমি ছবিটার সঙ্গে দেখালাম, উদ্ভিদ কোষের দুটো অংশ মূলত, উদ্ভিদ কোষ
প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, তার মানে প্রাণী কোষের মূলত ভিতরের অংশটা প্রোটোপ্লাস্ট। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর দেখা যায়। তাহলে প্রাচীরটা বাদে, উদ্ভিদের কোষ প্রাচীর বাদে ভিতরের যতটুকু অংশ থাকবে সবটুকুকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাস্ট। তারপরে আমরা জানি যে উদ্ভিদ কোষের যে প্রাচীর, এটা হচ্ছে যদি কোষ প্রাচীর হয়ে থাকে, কোষ প্রাচীর, তাহলে এখানে হচ্ছে কোষ ঝিল্লি সহ ভিতরের যে অংশটা আছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস, সম্পূর্ণ অংশটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাস্ট। তার মানে এই অংশটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, ভিতরের অংশটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীর ব্যতীত বাকি অংশগুলো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে আবার দুটো ভাগ আছে। প্রোটোপ্লাস্টের মধ্যে মাঝে মাঝে সাইটোপ্লাজমের মধ্যে কিছু নির্জীব বস্তু পাওয়া যায়, নিশ্চিত বস্তু, কিছু বর্জ্য পদার্থ থাকতে পারে, বিভিন্ন রকম পিগমেন্ট থাকতে পারে, অ্যালকালয়েড থাকে অনেক সময়, বিভিন্ন রকম রেজিন থাকতে পারে, অন্যান্য বিভিন্ন রকম পদার্থ থাকতে পারে, নেকটার, মধু থাকতে পারে। এগুলো হচ্ছে নির্জীব বস্তু। এই নির্জীব বস্তুগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাকি যে অংশটা সেটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। বাকি সম্পূর্ণটাই হচ্ছে সজীব অংশ, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের আবার তিনটে অংশ আছে, যেমন একটা হচ্ছে কোষ ঝিল্লি, সজীব কোষ ঝিল্লি, যেটা প্রাচীরের পরে যে সজীব কোষ ঝিল্লি, যেটা সেই কোষ ঝিল্লি। তারপর হচ্ছে নিউক্লিয়াস থাকবে এবং হচ্ছে এই সাইটোপ্লাজম, তার মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো সেখানে দেখা যাবে সাইটোপ্লাজমের মধ্যে। তো কোষ ঝিল্লি, তারপরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম বা সজীব অংশ। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য সাধারণত কি, প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম এটা হচ্ছে অর্ধস্বচ্ছ, অর্ধতরল দানাদার জেলির মতো এক ধরনের পদার্থ, কলয়েডাল পদার্থ, দানাদার কলয়েডাল, আঠালো জেলির মতো এক ধরনের পদার্থ। 1840 সালে সর্বপ্রথম পার্কিনসন নামক একজন বিজ্ঞানী, উনি সর্বপ্রথম এই প্রোটোপ্লাজম নামটি, শব্দটি ব্যবহার করেন। এবং বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। আবার সজীব প্রোটোপ্লাজমকেই অনেক সময় বিজ্ঞানী বলেছেন জীব হিসাবে, সজীব প্রোটোপ্লাজমকেই অনেকে বলেছেন জীবের সংজ্ঞা দেওয়ার সময় বলা হয়েছে যে সজীব প্রোটোপ্লাজমই হচ্ছে জীব। এটা কেন আমরা দেখে নেই, এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো। আমি তো এর ভৌত বৈশিষ্ট্যগুলো যেটা বলেছি, যেমন এটা অর্ধস্বচ্ছ, অর্ধতরল জেলির মতো অনেকটা, এবং কলয়েডাল, দানাদার, থকথকে এক ধরনের বস্তু। এর মধ্যে 70 থেকে প্রায় 90 বা মতান্তরে 95% হচ্ছে পানি থাকে সজীব প্রোটোপ্লাজমের মধ্যে। এবং এখানে এটার যে ঘনত্বটা পরিবর্তিত হয়, অনেক সময় তরল থেকে ঘন হতে পারে জেল, সল, তরল অংশ সল, ঘন অংশ জেল, জেল থেকে সল, সল থেকে জেল, এরকম পরিবর্তিত হতে পারে। তারপর হচ্ছে উত্তাপে, অ্যাসিডে বা অ্যালকোহলের প্রভাবে অনেক সময় প্রোটোপ্লাজম জমেও যেতে পারে। এগুলো হচ্ছে অনেকটা ভৌত বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায়, আমি তো পানি বললাম, পানি থাকে প্রচুর পরিমাণে, এই জন্য পানির অপর নাম জীবন। কেন? কারণ প্রোটোপ্লাজম হচ্ছে বেশিরভাগই অংশটাই হচ্ছে তার পানি। এছাড়া এর মধ্যে বিভিন্ন রকম জৈব বস্তু থাকে, এর মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি থাকে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন থাকে, অন্যান্য অংশগুলো থাকে। আর রাসায়নিক পদার্থের মধ্যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সহ অন্যান্য এসব রাসায়নিক পদার্থগুলো, মৌলিক রাসায়নিক পদার্থগুলো যেগুলো লাগে, সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, সালফার, যা যা লাগে সেসব রাসায়নিক পদার্থগুলো এখানে পাওয়া যায়। আর এর জৈব বৈশিষ্ট্যের মধ্যে দেখা যাচ্ছে যে প্রোটোপ্লাজমের যে জৈবনিক বৈশিষ্ট্য, এর মধ্যে হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রোটোপ্লাজম যে কোনো উত্তেজনায় সাড়া দেয়, তাপ, আলো, স্পর্শ বা যে কোনো উত্তেজনায় প্রোটোপ্লাজম সাধারণত সাড়া দিয়ে থাকে। এবং এখানে জৈবনিক সকল কাজ হয়, খাদ্য গ্রহণ, খাদ্য হজম, শ্বসন, জনন, বৃদ্ধি, সকল কাজগুলো সাধারণত প্রোটোপ্লাজমে হয়ে থাকে। এই জন্য প্রোটোপ্লাজমকে জীবের বলা হয় যে ভৌত ভিত্তি হিসাবে ধরা হয়। বিজ্ঞানী হ্যাক্সলে বলে গেছেন যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এবং এরা অভিসরণ প্রক্রিয়ায় পানি গ্রহণও করতে পারে, পানি ত্যাগ করতে পারে, এমনকি প্রোটোপ্লাজমের মৃত্যুও হয়। তার মানে প্রোটোপ্লাজম মৃত্যু হলে তখন জীবের মৃত্যু হয়, আর মানে কোষ মরে গেলে তখন কোষ মারা যেতে পারে, বা যদি সব প্রোটোপ্লাজম মৃত্যু হয় সেক্ষেত্রে জীবের মৃত্যু হবে। তার মানে সজীব প্রোটোপ্লাজমটাই হচ্ছে আসলে জীব, জীব যেটা বলি আমরা সেটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম। এছাড়া প্রোটোপ্লাজমের যে উপাদানগুলো থাকে, এর যে মাতৃকা বা এর মধ্যে যে জেল এবং যে অর্ধতরল পদার্থ থাকে, সেটা কিন্তু সবসময় মুভমেন্ট করে, সবসময় এটা চলাচল করে। এটার চলনটাকে বলা হয় হচ্ছে সাইক্লোসিস।
এবং অনেক সময় একটা গহ্বরকে কেন্দ্র করে যদি প্রোটোপ্লাজমের সকল উপাদানগুলো চক্রাকারে ঘুরতে থাকে, তখন এটাকে বলা হয় হচ্ছে একমুখী আবর্তন। আবার অনেক সময় প্রোটোপ্লাজম অনেকগুলো সার্কেল করে ঘুরতে পারে, সেক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে বহুমুখী আবর্তন বা সার্কুলেশন বলা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোপ্লাজমটাই হচ্ছে জীবনের মূল ভিত্তি বা ভৌত ভিত্তি, হচ্ছে জীবনের যে মূল ভিত্তি সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবং এর একটা বড় অংশ হচ্ছে পানি। আমরা যে পানি খেয়ে থাকি বা পানিকে কেন অপর নাম জীবন বলা হয়, কারণ প্রোটোপ্লাজমের মূল অংশটাই হচ্ছে পানি থাকে, এবং জীবনের সাথে মানে পানির একটা অপরিহার্য দেখা যায় বা অপরিহার্যতা থাকে। সুতরাং এটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম ছাড়া বাকি যে অংশগুলো আছে সেখানে আমরা কোষ প্রাচীর পাবো বা অন্যান্য যে অংশগুলো পাওয়া যায়, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু যেগুলো আছে। তো আমরা পরবর্তী ক্লাসে এই অন্যান্য অঙ্গাণু যেগুলো আছে এবং কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সেগুলো আমরা পড়বো এই পরবর্তী ক্লাসে। তো আজকে প্রথম ক্লাসে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কোষ সংক্রান্ত প্রাথমিক আলোচনা আমরা জানলাম, যেটা আমাদের জানতেই হবে। যেটা আমার কোষ সংক্রান্ত জানতে হলে তাহলে আমাদের এই মূল বিষয়গুলো জানতে হবে। আর এর পরবর্তীতে কোষ প্রাচীর অন্যান্য বিশদ আলোচনাগুলো করবো। আর একটু বলতে হচ্ছে যে এই প্রথম অধ্যায়টা একটু দীর্ঘ অধ্যায়, সুতরাং আমাদেরকে এই অধ্যায়টা একটু দ্রুত পড়তে হবে। আমরা যেহেতু দীর্ঘতার একাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিকে কিন্তু সময়টা খুব বেশি পাওয়া যায় না। আমাদের যে সিলেবাস থাকে, সিলেবাসের তুলনায় কিন্তু সময়টা অত না, কম থাকে। সুতরাং আমাদের দ্রুত আগাতে হবে পরবর্তীতে। তোমরা করোনাকালীন সময় বাসায় আছো, আশা করি তোমরা নিয়ম মেনে থাকবে, সুস্থ থাকবে। এবং তোমরা এর মধ্যে, যেহেতু আমরা এখন তোমাদের ক্লাস নিতে পারছি না, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ স্বাস্থ্য ঝুঁকিতে থাকার কারণে, তো তোমরা এই সময় আমরা যা পড়ানোর চেষ্টা করবো, যা অনলাইনে যেটুকু পড়াবো, বা তোমরা এটা বাসায় খুব দ্রুত বই কিনে তোমরা এটা পড়াশোনা শুরু করে দেবে আশা করি ইনশাল্লাহ। তোমরা আস্তে আস্তে পড়া শুরু করে দাও এবং আমরা পরবর্তীতে এই বিশদ আলোচনা করবো। যেহেতু দীর্ঘ হবে, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করবো পরবর্তীতে ইনশাল্লাহ। তো আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্ত আমরা শেষ করতে হচ্ছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরের অংশটা পড়াবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আশা করি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।